ছি ছি অহনা, তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। কত ভালোবেসে আর বিশ্বাস করে তোমাকে আমি বিয়ে করেছি, আজকে তুমি আমার সাথে এমন প্রতারণা করতে পারলে? বিশ্বাস করো, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এমন ছলনা করবে। তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। পোড়া কপাল আমার যে তোমাকে একটু সুখে রাখার জন্য আমি কিনা নিজের পরিবারকে ছেড়ে প্রবাস নামক জেলখানায় এসেছি। রিফাত, বিশ্বাস করো, তুমি যা ভাবছো আমি এরকম কোনো কিছুই করি নাই। আমার নামে মিথ্যা গুজব করা হয়েছে তোমার কাছে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ভাবলে কি করে যে আমি এসব কাজ করতে পারি? চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। এত ভালোবাসার পরও যেহেতু তুই আমার সাথে প্রতারণা করেছিস, তাহলে আমার আর বুঝতে বাকি নেই যে বিষয়টা কি হয়েছে। এতটুকু বলেই ফোনটা কেটে দিল রিফাত। আসলে রিফাত যে অহনাকে কতটা ভালোবাসে সেটা অহনা জানে, কিন্তু তারপরেও সে রিফাতের সাথে প্রতারণা করেছে। তো চলুন 5 বছর আগে কি হয়েছিল তা জেনে আসি। সামনে আমাদের এসএসসি পরীক্ষা, আর আগামীকাল স্কুলে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই ক্লাস শেষ করে বাড়িতে আসার সময় অহনাকে বললাম, আগামীকাল তো আমাদের বিদায় অনুষ্ঠান, তুমি একটু সকাল সকাল স্কুলে এসো। কেন, অনুষ্ঠান তো শুরু হবে সকাল 10টায়, আমি তাড়াতাড়ি আসবো কেন? আসতে বলেছি, আসবে এত কথা কেন? আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেজন্যই তোমাকে তাড়াতাড়ি আসতে বলেছি। তাহলে এখন বাড়ি যাও, কালকে সকাল 8টার মধ্যে যেন আমি তোমাকে স্কুলে দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঠিক আছে, তাহলে যাও। আমিও বাড়ি চলে গেলাম। কি হচ্ছে আপনার হয়তো কিছুই বুঝতে পারছেন না, তো চলুন আপনাদেরকে আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রিফাত, পরিবারের ছোট ছেলে। আমরা 3 ভাই বোন। বড় ভাই ডাচ বাংলা ব্যাংকে ম্যানেজার পদে চাকরি করেন, মোটামুটি ভালোই বেতন পান তিনি। বোনের বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই, আর আমি আছি এখনও বেকার, মানে স্টুডেন্ট। আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের বাসা ফরিদপুর জেলার কোনো এক ছোট্ট গ্রামে। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, বেশ কিছুদিন হলো তিনি অবসর নিয়েছেন। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি ছেলে। ইচ্ছা আছে এসএসসি পরীক্ষার পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হব এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করে আমার বড় ভাই যে অফিসে চাকরি করে সেখানে আমিও চাকরি করব। আর তারপরে চাকরিটা হয়ে গেলে অহনার কথা বাড়িতে বলবো। ও হ্যাঁ, অহনাকে, সেটাই তো আপনাদের বলা হয়নি। অহনা হচ্ছে আমাদের সেম ইয়ারের একটি মেয়ে, যাকে আমি অনেক ভালোবাসি। আর অহনাও আমাকে অনেক ভালোবাসে। আমাদের রিলেশনটা শুরু হয় ক্লাস 9-এ থেকে। ইচ্ছা আছে এসএসসি পরীক্ষার পর দুজনে একই কলেজে ভর্তি হব আর একই সাথে পড়ালেখা করে চাকরি করব এবং তারপর বিয়েটা করব। তো যাই হোক, চলুন এবার গল্পে ফিরি। বিদায় অনুষ্ঠানের চিন্তায় সারা রাত চোখে আর ঘুম আসলো না সেদিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে একটু পরিপাটি হয়ে চললাম স্কুলের দিকে। বাসা থেকে বের হতেই হঠাৎ মনে পড়ল যে অহনার জন্য যে উপহারটা এনেছি সেটা জানতে ভুলে গেলাম। তাই আবার বাড়িতে গিয়ে নিয়ে আসলাম সেই উপহারটা। আসলে আজকে আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হলো, তাই অহনাকে ছোট্ট একটি উপহার দিতে চেয়েছি আমি। জানি না অহনা আমার এই উপহার পেয়ে কতটা খুশি হবে। তারপর তাড়াতাড়ি করে চলে গেলাম স্কুলের দিকে। স্কুলের গেটে দেরি করে ঢুকতেই দেখতে পেলাম যে স্কুলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমি এক সাইডে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। প্রায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ দেখতে পেলাম অহনা স্কুলের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। অহনাকে আসতে দেখে আমি চলে গেলাম তার কাছে আর ওকে ডাক দিয়ে বললাম, এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি আছে এটার ভেতর? আর তুমি হঠাৎ আজকে আমার জন্য উপহার আনলে কেন? তোমার কি মনে আছে আজ থেকে প্রায় 1 বছর আগে এই দিনে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আর তুমি কোনো কিছু না ভেবেই আমাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছিলে। তাই আজকের এই দিনে তোমার জন্য আমার তরফ থেকে এই ছোট্ট উপহারটা, এটা গ্রহণ করে তুমি আমাকে ধন্য করে দাও প্রিয়।
থাক থাক, এত করে বলতে হবে না। আমি এটা গ্রহণ করেছি। আর এটার ভেতরে কি আছে খুলে দেখি তো আগে। না না, খবরদার, ভুলেও এটা এখানে খুলবে না কিন্তু। এটা যেভাবে আছে রেখে দাও, বাড়িতে গিয়ে তারপর খুলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা স্কুলের ক্যান্টিনে যাই আর কিছু খাওয়া দাওয়া করে নেই। কেন, তুমি বাসা থেকে কিছু খেয়ে আসোনি? না মানে এখনো রান্না হয়নি তো, আর তুমি তাড়াতাড়ি আসতে বলেছো, তাই খাওয়া হয়নি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে আগে কিছু খেয়ে আসা যাক। তারপর রিফাত আর অহনা দুজনে মিলে চলে গেল স্কুলের ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে তারা কিছু খাবার অর্ডার করলো আর সেগুলো খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে দুজনে মিলে চলে আসলো স্কুলের মাঠের সাইডের বাগানে। সেখানে বসে তারা দুজনে গল্প করতে লাগলো। আস্তে আস্তে বেলা হলো আর ধীরে ধীরে সকল ছাত্রছাত্রী আসলো স্কুলে। এটা দেখে অহনা আর রিফাত ওখানে বসে না থেকে চলে আসলো স্কুলের ভেতর। তারপর তারা চলে গেল তাদের ক্লাসরুমের ভেতরে। কিছুক্ষণের মধ্যেই সকাল 10টা বেজে গেল আর বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হতে লাগলো। এবার স্কুলের বিদায় অনুষ্ঠানে কি কি হয় তা তো আপনারা সকলেই জানেন, তাই এ বিষয়ে কিছু বলা প্রয়োজন নেই। বিদায় অনুষ্ঠান শেষ করে রিফাত আর অহনা চলে গেল নিজ নিজ বাড়িতে। এবার রাতের বেলায় অহনা রিফাতের দেওয়া সেই উপহারটা খুলে দেখতে লাগলো। উপহারের ভেতরে কি ছিল সেটা আপনাদেরকে গল্পের শেষে জানানো হবে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল প্রায় বেশ কয়েকদিন। কিছুদিনের মধ্যেই অহনা আর রিফাতদের এসএসসি পরীক্ষা শুরু হবে, তাই তারা দুজনে এখন পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। খুব একটা দেখা হয় না এখন তাদের, কথা হয় প্রায় মাঝে মাঝে, তবে প্রতিদিন নয়। যাই হোক, এবার পরীক্ষা শুরু হলো। কিছুদিন পরীক্ষা চলার পর একে একে সকল পরীক্ষা শেষ হলো তাদের। পরীক্ষা শেষ, এখন রিফাতের হাতে 1 মাস সময় আছে। এবার রিফাত যা ভাবলো, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে আর হাতেও 1 মাস সময় রয়েছে, এই 1 মাসের মধ্যে এমন কিছু একটা কাজ শিখতে হবে যাতে জীবনে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারি। তো যাই হোক, এত কিছু এখন ভেবে লাভ নেই, আগে যাই অহনাদের বাড়ির সামনে, সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসি। আজকে শুক্রবার, ভাইয়ার অফিস বন্ধ, তাই তার বাইকটি নিয়ে বিকেলের দিকে চলে গেলাম অহনাদের বাড়ির সামনে। সেখানে গিয়েই অহনাকে ফোন দিলাম আর বললাম বাহিরে আসতে। ও হ্যাঁ, আরেকটি কথা, অহনা কিন্তু নিজস্ব কোনো ফোন নেই, ও তার মায়ের ফোন ব্যবহার করে। আর এখন যেহেতু অহনার পরীক্ষা শেষ, তাই ওর মায়ের ফোন বেশিরভাগ ওর কাছেই থাকে। একটু পর খেয়াল করলাম লাল টুকটুকি একটা শাড়ি পরে কে যেন অহনাদের বাড়ির ভেতর থেকে বের হচ্ছে। প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো অন্য কেউ হবে, তারপর দেখতে পেলাম সে আমার দিকে আসছে। এসেই ঘুমটাটা খুলে দিল আর দেখতে পেলাম অহনা এসেছে। তখন আমি ওকে বললাম, কি ব্যাপার, এত সুন্দর করে সে যে শাড়ি পরে এসেছো, বাড়িতে কেউ নেই বুঝি? না, বাড়িতে কেউ নেই, শুধু দাদু আছে। তুমি চাইলে কিন্তু বাড়ির ভেতরে আসতে পারো, কোনো সমস্যা নেই। আর আমাকে দেখতে কেমন লাগছে বলো তো দেখি। তা এটা কি এখানে দাঁড়িয়েই বললে হবে, নাকি বাড়ির ভেতরে গিয়ে বলবো? জানি না, তুমি বলো। তোমাকে তোমাকে দেখতে একেবারে পেতনির মতো লাগছে। আমি যেন প্রথম দেখাতেই খুব ভয় পেয়ে গেছি গো। তাই বুঝি? দাঁড়াও, এবার আমি তোমার হাড় মাংস চিবিয়ে খাবো। এরপর তারা সেখানে আর দেরি না করে দুজনে মিলে চলে গেল বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গিয়েই তারা চলে গেল অহনার দাদুর কাছে। আসলে অহনার দাদু চোখে দেখতে পায় না, কিন্তু কানে সবই শুনতে পায়। অহনা তার দাদুকে তখন রিফাত আর তার ব্যাপারে সবকিছু বলল। তার দাদু এ ব্যাপারে সম্মতি জানালো। এভাবে রিফাত আর অহনা প্রায় বেশ খানিকক্ষণ গল্প করতে লাগলো তার দাদুর সাথে। এভাবে কেটে গেল প্রায় 1 ঘন্টা। এবার রিফাত অহনাকে বলল, আচ্ছা অহনা, তোমার বাবা মা বাড়িতে আসবে কখন? জানি না কখন আসবে, তবে মনে হচ্ছে আর বেশি দেরি নেই। তারা যে কোনো সময় চলে আসতে পারে, তাই আমি মনে করি তোমার আর এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, আমাদের পরে কথা হবে, কেমন? অহনা খুব ভয়ে ভয়ে কথাগুলো বলল রিফাতকে। তখন রিফাত আর সেখানে বেশি দেরি না করে অহনাকে আর অহনার দাদুকে বলে সেখান থেকে বের হতে লাগলো আর তাদেরকে বলল, অহনা ভালো থেকো, আর দাদু আপনিও ভালো থাকবেন। অহনা, আমি তাহলে এখন গেলাম,
রাতে তোমাকে ফোন করব আনুমানিক 10টার দিকে। ঠিক আছে, সাবধানে যেও। আর রাতে তুমি যখন ফোন করবে একবার, ফোন করার পরে যদি আমি রিসিভ না করি তাহলে তুমি ভুলেও দ্বিতীয়বার ফোন করো না, কেমন? কারণ ফোন আমার কাছেও থাকতে পারে, আবার আম্মুর কাছেও থাকতে পারে। আমি ফোন সাইলেন্ট করে রাখবো। যদি আমার কাছে থাকে তাহলে প্রথমবার কল বাজতেই রিসিভ করব। এবার তাড়াতাড়ি এখান থেকে যাও, না হলে কেউ দেখে ফেলতে পারে। কি আর করব, এটা তো আর এখন আমার শ্বশুরবাড়ি নয় যে অনেকক্ষণ দেরি করতে পারবো। যখন শ্বশুরবাড়ি হবে তখন থেকে গেলে সমস্যা কোথায়? যাই হোক, এখানে আর বেশি দেরি করা যাবে না। তা তাড়াতাড়ি করে বাইকে উঠে বাইকটা স্টার্ট দিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসেই মনে মনে একটি চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে। অহনার এত কাছ থেকে ওর সাথে দেখা করলাম, তবুও ওর হাতটি পর্যন্ত একবার ধরলাম না। ধুর, কি বোকা আমি, সুযোগটা পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারলাম না। ছি, এসব কি চিন্তাভাবনা আসছে আমার মাথায়। আমি না প্রতিজ্ঞা করেছি যে বিয়ের আগে ওর হাতটা পর্যন্ত ধরবো না। মনে হচ্ছে আমাকে শয়তানে উস্কানি দিচ্ছে। যাই হোক, শয়তানের ধোকায় পড়লে হবে না। একটু পর মাগরিবের আজান হবে, যাই গিয়ে সালাত আদায় করে আসি। এর কিছুক্ষণ পরেই রিফাত চলে গেল মসজিদে মাগরিবের সালাত আদায় করার জন্য। সালাত শেষ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কি হবে কে জানে। আমি তো আশা করি পরীক্ষায় পাশ করব, কিন্তু অহনা কি করবে? সে কি দুটি সাবজেক্টে পাশ করতে পারবে কি না, এটা ভেবেই কেমন যেন মনের ভিতরে একটু অস্থিরতা কাজ করছে। আসলে আপনাদের বলা হয়নি যে অহনার পরীক্ষা চলাকালীন 3 দিন শরীরটা খুব অসুস্থ ছিল। কেন অসুস্থ ছিল সেটা আপনারা যারা 18 বছরের উপরে আছেন তারা অনেকেই জানেন, তাই এই বিষয়ে কিছু বলতে যাব না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি অহনা যেন প্রত্যেকটা সাবজেক্টেই পাশ করে, কারণ আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে আমরা দুজনে একই কলেজে ভর্তি হব। শুয়ে শুয়ে কথাগুলো ভাবছে রিফাত, আর তার চোখের কোনো মতেই ঘুম আসছে না। ওদিকে অহনা রাতের খাবার খেয়ে কোনো মতে তার মাকে ম্যানেজ করে ফোনটা তার নিজের কাছে নিয়ে রাখলো। আসলে এখন সারাদিন ফোন তার কাছেই থাকে, কিন্তু রাতের বেলা তার মা তার কাছে ফোনটা দিতে চায় না। তো যাই হোক, এবার অহনা অপেক্ষা করতে লাগলো কখন রাত 10টা বাজবে আর রিফাত তাকে ফোন দিবে। আর এদিকে রিফাতও বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে যে কখন 10টা বাজবে আর সে অহনাকে ফোন দিবে। তারপর এক পর্যায়ে অহনার চোখ লেগে আসলো ঘুমে, আর এরই মাঝে রাত 10টা বেজে গেছে। তখন রিফাত তো অহনাকে ফোন দিল, কিন্তু প্রথমবার ফোন বাজলো অহনা কিছুই টের পেল না, কারণ সে ঘুমিয়ে গিয়েছে। আর ওদিকে রিফাত তো ভাবলো যে ফোন হয়তো অহনার কাছে নেই, ফোন তার মায়ের কাছে, তাই রিফাত দ্বিতীয়বার আর ফোন দিল না অহনার কাছে। এরপর রিফাতও ফোন রেখে ঘুমিয়ে পড়লো, কারণ রিফাত ভাবলো খামোখা রাত জেগে তো কোনো লাভ নেই, যেহেতু ফোন অহনার কাছে নেই তাই সে ঘুমিয়ে পড়লো। এভাবেই দেখতে দেখতে রাত কেটে প্রায় ফজরের সময় চলে আসলো। হঠাৎ করে মসজিদের মাইকে ফজরের আজান শুরু হলো। আজানের শব্দে ঘুম ভাঙলো অহনার। তখনই ফোনটা হাতে নিয়ে দেখতে পেলেও রিফাত ঠিক রাত 10টায় একবার ফোনটা দিয়েছে এই ফোনে। এটা দেখে অহনা তখন বলল, হায় আল্লাহ, আমি কি ভুলটাই না আমি করেছি? আমি পারলাম এভাবে ঘুমিয়ে পড়তে? রিফাত তো তার কথা মতো ঠিক রাত 10টায় এই ফোনে ফোন দিয়েছে, আর মাত্র একবার ফোন দিয়েছে, কারণ আমি ওকে বলেছিলাম একবার ফোন দিতে। কি করব এখন? এখন কি রিফাতকে ফোন দিব? এত কিছু ভেবে লাভ নেই, ওকে আগে ফোন দিই, তারপরে ওর থেকে ক্ষমা চেয়ে নিব। এরপর অহনার কি কোনো কিছু না ভেবেই ফোন দিল রিফাতের নাম্বারে, কিন্তু রিফাতও ওদিকে ঘুমোচ্ছে। প্রায় 10 থেকে 15 বার ফোন দেওয়ার পর ফোনের শব্দে হঠাৎ করে রিফাত জেগে উঠল ঘুম থেকে। এত ভোরবেলায় অহনাদের নাম্বার থেকে এতবার ফোন দেওয়া দেখে রিফাত তো অনেকটা ঘাবড়ে গেল। সে কি করবে এখন তা বুঝে উঠতে পারছে না। সে কি এখন কল ব্যাক করবে নাকি ফোনটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়বে? এগুলো ভাবতে ভাবতে এরই মাঝে আবারও কল আসলো, ও অহনাদের নাম্বার থেকে রিফাতের ফোনে। রিফাত এবার কি করবে তা বুঝে উঠতে পারছে না। আসলে ফোনটা কি এখন রিসিভ করা ঠিক হবে? যাই হোক, এবার রিফাত চিন্তা করলো, এতবার যেহেতু ফোন দিয়েছে হয়তো কোনো সমস্যা হতে পারে, আর নয়তো
অহনা তার মায়ের ঘর থেকে ফোনটা এনে আমাকে এতবার ফোন দিচ্ছে। যাই হোক, বুকে একটু সাহস নিয়ে ফোনটা রিসিভ করে দেখি যে আসলে কি হয়েছে। এরপর ফোন বাজতেই রিসিভ করে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? কি ব্যাপার, মহারাজের ঘুম বুঝি এবার ভাঙলো? এভাবে কেউ ঘুমায়? কতবার তোমাকে ফোন দিয়েছি, দেখো তো একটু। হ্যাঁ, সেটা দেখেছি, কিন্তু এত ভোরবেলা ফোন দিয়েছো কেন? আসলে কালকে ফোন আমার কাছে ছিল, আর তুমি 10টায় যখন ফোন দিয়েছিলে তার আগেই আমি ঘুমিয়ে পড়েছি। ফোনটাও সাইলেন্ট করা ছিল, তাই টের পাইনি। আর একটু আগে ফজরের আজানের শব্দে ঘুমটা ভাঙলো, তাই ভাবলাম এখন আর না ঘুমিয়ে তোমাকে ফোন করি, আর তোমার সাথে কথা বলতে বলতে সকালটা হোক, তাই তোমাকে এখন ফোন করেছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আরও ভেবেছি তোমার কাছে হয়তো ফোন ছিল না, তাই একবারে বেশি আর ফোন দেইনি। এভাবেই রিফাত আর অহনা কথা বলতে বলতে তাদের সকাল হলো। এভাবেই তাদের প্রতিদিন কথা হতো ফোনে, মাঝে মধ্যে দেখা হতো। এভাবে কেটে গেল প্রায় বেশ কিছুদিন। তবে এবার আসলো সেই দিন যেদিন রিফাত আর অহনাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হলো। রিফাত মনে মনে ঠিক যেই ভয়টাই পাচ্ছিল যে অহনা হয়তো 2 সাবজেক্টে ফেল করতে পারে, তার এই ভয়টাই বাস্তবে রূপ নিল। আসলে অহনা 2 সাবজেক্টে ফেল করেছে, তাই সে কলেজে ভর্তি হতে পারবে না। এটা ভেবে রিফাতের মনে যেন কষ্টের পাথর পড়তে লাগলো। তখন রিফাত বলল, অহনা, তোমার রেজাল্টের খবর শুনেছো? অহনাকে এটি বলতেই দেখতে পেলাম অঝোর ধারায় তার দু চোখ জুড়ে অশ্রু বেয়ে পড়ছে। এখন আমার বাড়ির সবাইকে মুখ দেখাবো কি করে? এত ভালো করে পরীক্ষা দেওয়ার পরেও 2 সাবজেক্টে কেন ফেল আসলো? হে আল্লাহ, আমার বোধহয় আর পড়ালেখাটা করা হলো না। অহনা, কেঁদো না প্লিজ। আমি তো জানি তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করনি, আসলে এটাই হয়তো বিধাতার লিখন। তা না হলে কে জানে তুমি পরীক্ষার মাঝে এভাবে অসুস্থ হয়ে পড়বে। এখন আর মন খারাপ করো না প্লিজ। তোমার চোখে পানি দেখলে আমি কি আর চোখটা শুকনা রাখতে পারি? তোমার চোখে পানি দেখলে আমার অন্তর ফেটে কান্না আসে। প্লিজ এবার থামো, চলো বাড়ি। তারপর রিফাত অহনাকে একটা গাড়িতে উঠিয়ে দিল আর বলল, বাড়িতে চলে যাও, আমি পরে ফোন করে তোমার সাথে কথা বলবো। তুমি মিস কল দিও। আর বাড়ির সবাই এই খবর জানার পর কেউ কিছু বললে তুমি প্লিজ চুপ করে থেকো, কারোর সাথে কোনো ঝগড়া করো না বা কাউকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি চলে যাও, আর আমি রাতে তোমাকে ফোন দিব। আসলে অহনা মেয়েটি ছাত্রী হিসেবে মোটেও খারাপ নয়। হয়তো তার 2 সাবজেক্ট ফেল করাটা কপালের লেখা ছিল, তাই হয়েছে। তা না হলে এমন সময় তার শরীর খারাপ হবে কেন? তো যাই হোক, তারপর অহনা চলে আসলো বাড়ি, আর রিফাতও চলে গেল তার বাড়ি। রিফাত তো বাড়িতে গিয়ে তার রেজাল্টের খবর তার বাবা মাকে জানালো, আর তারা তো অনেক খুশি হলো। ওদিকে অহনা মুখটা মলিন করে বাড়ির ভেতরে ঢুকতেছে। অহনার মুখটা মলিন দেখে তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে অহনা, কি হয়েছে, তোর মুখটা এভাবে মলিন করে রেখেছিস কেন? অহনার মায়ের মুখে এরকম কথা শুনে তার বাবাও ঘর থেকে বেরিয়ে আসলো, আর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো। অহনার বাবা ছিল প্রচন্ড রাগী মানুষ। তখন সে তার মেয়েকে জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে তোর, কথা বলছিস না কেন? অহনা তখন তার বাবাকে আর মাকে কিছু না বলেই তার রেজাল্টের কাগজটা তার মায়ের হাতে দিয়ে দৌড়ে চলে গেল ঘরের মধ্যে। তারপর অহনার মায়ের হাত থেকে রেজাল্টের কাগজটা নিয়ে অহনার বাবা দেখলেন যে অহনার 2 সাবজেক্টে ফেল করেছে। এটা দেখেই তো অহনার বাবার মাথায় যেন রক্ত উঠে গেল। সে প্রচন্ড রাগান্বিত স্বরে অহনাকে বলতে লাগলো, সারা বছর পড়ালেখা শুধু ফাঁকিবাজি, তাই না? এবার তো ফেল করেছিস 2 সাবজেক্টে, তোর আর পড়ালেখা করার কোনো দরকার নেই। তোকে আমি কয়েকদিনের মধ্যেই বিয়ে দিয়ে দিব। দাঁড়া তুই, এবার তোর জন্য পাত্র দেখা শুরু করছি আমি। তোকে আর আমার এই বাড়িতে রাখবো না। তোকে যত তাড়াতাড়ি পারি বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব। অহনা ঘরের মধ্যে থেকে তার বাবার মুখে এরকম কথা শুনতে পেয়ে প্রচন্ড ভয় পেল এবং অনেক কষ্ট পেল। এরপর তার বাবা বাড়ি থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর অহনার মা ডাকলো অহনাকে। মায়ের ডাকে দরজা খুলে বাহিরে আসলো অহনা, আর মায়ের বুকে মাথা রেখে অঝরে কান্না করতে লাগলো। আসলে অহনা কখনো ভাবতেও পারেনি যে তার বাবা এরকম একটা সিদ্ধান্ত নিবে। অহনা তখন তার মাকে জিজ্ঞাসা করলো যে মা আমাকে কি সত্যিই বিয়ে দিয়ে দেবে নাকি? মেয়ের মুখে এই কথা শুনে অহনার মা তাকে উত্তর দিয়ে বলল, তোর বাবা যে রাগী মানুষ, দেখা যাক কি করে সে। এরপর অহনার মা মেয়েকে কোনো মতে একটু সামলিয়ে খাবার খাওয়ালো। তারপর ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নিয়ে আসলো এবং এক পর্যায়ে রাত হয়ে গেল। রাত তখন প্রায় 10টা বাজে। অহনা তার মায়ের রুম থেকে মোবাইল ফোনটা চুরি করে নিয়ে এসে রিফাতকে ফোন করলো
আর ফোনে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে লাগলো। অহনার মুখে এরকম কথা শুনে রিফাত তখন বলল, আরে তুমি চিন্তা করো না তো, তোমার বাবা হয়তো রাগের মাথায় অনেক কিছু বলেছে, দেখবে এক পর্যায়ে সব কিছু ঠিক হয়ে যাবে। পরীক্ষায় ফেল করলে গুরুজনরা একটু তো বকাবকি করবে, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপ করে থাকলে তো হবে না। রিফাত, তুমি হয়তো আমার বাবাকে চেনো না। উনি কেমন মানুষ, উনি একবার যা বলে সেটাই করে দেখায়। ওনার এই বিষয়ে আর ওই কথায় তো আমার অনেক ভয় হচ্ছে যে উনি কি করবে, আমাকে আর বিয়ে দিয়ে দিবে না তো। আরে পাগলি, দূর এসব কথা বলো না তো। উনি রাগের মাথায় কি না কি বলেছে, আর তুমি একেবারে বিয়ে পর্যন্ত নিয়ে গেছো। তুমি দেখে নিও এরকমটা কখনোই হবে না। আর এসব চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এটাই যেন হয় রিফাত, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তোমাকে না পেলে আমি তো মরেই যাব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে, কেমন? তারপর সেদিনের মতো রিফাত ও অহনা দুজনেই ফোন রেখে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হলো। অহনা সকাল প্রায় 9টায় দিকে ঘুম থেকে উঠলো, আর রিফাত প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠলো। তখন অহনার বাবা অহনার মাকে দেখে কেউ গিয়ে বলল, আজকে বিকেল 4টার সময় পাত্রপক্ষ আসবে অহনাকে দেখতে, তুমি অহনাকে রেডি করে রেখো। অহনা তখন দরজার ওপাশ থেকে তার বাবার মুখে এরকম কথা শুনতে পেয়ে ধপাস করে বিছানায় এসে বালিশের ভিতর মুখ গুজে কান্না করতে লাগলো। কিন্তু তার বাবাকে কিছুই বলার সাহস হয়নি তার। তারপর তার বাবা বাড়ি থেকে চলে যাওয়ার পর অহনা তার মাকে ডাক দিয়ে ওর আর রিফাতের ব্যাপারে সবকিছু খুলে বলল। অহনার মা তখন অহনাকে বলল, তোর বাবা কখনো একটা বেকার ছেলের হাতে তোকে তুলে দিবে না, তুই এতটুকু নিশ্চিত থাকতে পারিস। মায়ের মুখে এই কথা শুনে অহনা তখন সেখান থেকে চলে গেল বাহিরে। বাহিরে গিয়ে বসে রইল পুকুর পাড়ে। পুকুর পাড়ে বসে একা একা ভাবছে রিফাতের সাথে কাটানো সেই দিনগুলোর কথা। আর মনে মনে একটা কথা চিন্তা করলো যে আজকে রাতে ফোন করে রিফাতকে সব কিছু জানাবে সে। এরপর বিকেলবেলা পাত্রপক্ষ চলে আসলো অহনাদের বাড়িতে। পাত্রপক্ষের সকলের অহনাকে দেখে খুবই পছন্দ হয়েছে, এবং পাত্রেরও। অহনার বাবারও পাত্রকে দেখে খুবই পছন্দ হয়েছে, কারণ পাত্র সরকারি চাকুরিজীবী। তাই অহনার বাবা তাদের বিয়ের দিন ধার্য করলো আগামী শুক্রবার। এই বিয়ের ব্যাপারে অহনার কোনো মতামতের প্রয়োজন মনে করেনি তার বাবা। তারপর পাত্রপক্ষ চলে গেল এবং অহনা তার রুমে গিয়ে প্রচণ্ড কান্না করতে লাগলো। এক পর্যায়ে রাত হলো, আর রাতের বেলা ঠিক আগের নিয়মেই অহনা রিফাতকে ফোন করে সব কিছু বলল। রিফাত তার সবগুলো কথা খুব মনোযোগ সহকারে শুনল, আর তাকে বলল, কি বলছো এসব? একদিনের মাঝে এত কিছু হয়ে গেল, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোমার আর আমার কথা যদি আমাদের বাড়িতে বলে তাহলেও তো মেনে নিবে না। কি যে করি, হাতে সময় আছে আর 2 দিন মাত্র। রিফাত, কিছু একটা করো। আমি তোমাকে না পেলে মরে যাব। আমি পারবো না অন্য কারোর সাথে ঘর করতে। প্লিজ তুমি কিছু একটা করো। আর মাত্র 2 দিন সময় আছে। তুমি কোনো চিন্তা করো না, দেখি আমি কি করতে পারি। আমি একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো। আচ্ছা, এখনকার মতো ফোন রাখো আর তুমি ঘুমিয়ে পড়ো। আমি কালকে তোমাকে জানাবো যে কি করতে হবে। ঠিক আছে, তাহলে রাখছি। এতটুকু বলেই ফোন কেটে দিল রিফাত। আসলে রিফাত এখন কি করবে সেটা বুঝে উঠতে পারছে না, কারণ সে সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। এখন তো কোনো চাকরিও সে পাবে না। আর ওদিকে অহনার বাবা অহনার বিয়ে ঠিক করেছে, দুটো মিলে এখন রিফাত কি করবে তা বুঝে উঠতে পারছে না। রিফাত ভালো করেই জানে সে যদি এখন অহনাকে বিয়ে করে তাহলে তার পরিবার তাকে কখনোই মেনে নেবে না। এই চিন্তা ভাবনা করতে করতে সেদিন রাতে আর রিফাত কোনো মতে ঘুমোতে পারল না। রিফাতের সামনে এখন দুটো রাস্তা আছে, একটি হচ্ছে অহনাকে বিয়ে করা, আর আরেকটি হচ্ছে অহনাকে ভুলে গিয়ে নিজের জীবন গড়ার লক্ষ্যে পড়াশোনাকে চালিয়ে যাওয়া। কারণ এবার ভালো করেই জানে সে যদি অহনাকে পালিয়ে বিয়ে করে তাহলে তার পরিবার তাকে কখনোই মেনে নেবে না। আর তারপর লেখাটাও শেষ হয়ে যাবে এবং বের হতে হবে রোজগার করার জন্য। তারপর সারা রাত এই বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে সকালবেলা ফাইনালি রিফাত একটা সিদ্ধান্ত নিল। যত যা কিছু হয়ে যাক না কেন, আমি যেহেতু অহনাকে কথা দিয়েছি তাই ওকে দেওয়া কথাই রাখবো। কারণ জীবনে টাকা পয়সা, মান সম্মান, পরিবারের ইত্যাদি আরও অনেক কিছু হারিয়ে গেলে সেগুলো একদিন না একদিন ঠিকই পাওয়া যাবে, কিন্তু ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে তাকে আর কখনো পাওয়া যাবে না। তাই ভালোবাসার মানুষকে কখনোই হারাবো না। এবার দেখি আগামীকাল রাতে যখন অহনা আমাকে ফোন দিবে তখন এই বিষয়ে বিস্তারিত ওকে জানিয়ে দিব।
আর ওকে সোজা ওদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করব। এরপর পরদিন রাতে অহনা আবার রিফাতকে ফোন করলো। এবার রিফাত তার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানালো অহনাকে। আসলে অহনা কখনো ভাবতেও পারেনি যে রিফাত এমন একটা সিদ্ধান্ত নেবে। তারপর অহনা রিফাতকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি যে আমাকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো, এটা যদি তোমার পরিবার জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে তো তারা কখনোই মেনে নেবে না। তাহলে আমরা কোথায় থাকবো আর কিভাবে আমরা চলবো? তুমি তো এখনো কোনো ইনকাম করো না। এত কিছু ভেবে তোমার লাভ নেই। আগে তোমাকে পালিয়ে বিয়ে করব, তারপরে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাব। এরপর দেখব কি হয়। যে করি হোক, বাবা মায়ের হাতে পায়ে ধরে তাদের থেকে ক্ষমা চেয়ে নিব। আর আমার বিশ্বাস আছে যে আমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে। কিন্তু ভয় হচ্ছে আমার বড় ভাইকে নিয়ে, কারণ এখন তার টাকায় আমাদের সংসার চলে। তো যাই হোক, সেটা পরে দেখব। যদি তারা আমাদেরকে মেনে না নেয় আর বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমরা অন্য কোথাও চলে যাব আর আমাদের ছোট্ট সুখের সংসার গড়ে তুলব। কি হলো অহনা, কিছু বলছো না যে? তুমি সত্যিই বলছো রিফাত? আমার জন্য তুমি তোমার পরিবারকে ছাড়বে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর তুমি একটা কথা ভালো করে মনে রেখো, তোমার আর আমার ভালোবাসার মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিতীয়বার ভাববো না, হোক সেটা আমার পরিবারের যে কেউ। তুমি যে আমায় এতটা ভালোবাসো এটা আমি কখনো ভাবতেও পারিনি, জানো? হ্যাঁ বাসি, তোমায় আমি অনেক ভালোবাসি। আর হ্যাঁ শোনো, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আর সাথে তোমার বাবা মায়ের আইডি কার্ড আর তোমার জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড নিয়ে আগামীকাল রাত ঠিক 11টার সময় তোমাদের বাসা থেকে বেরিয়ে বাহিরে এসো। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই তোমাকে নিয়ে পালিয়ে যাব দূরে কোথাও। সেখানে গিয়ে আমাদের বিবাহ সম্পন্ন করে তারপরে আসব আমাদের বাড়িতে। রাখি, কথাটা যেন মনে থাকে তোমার। তারপর সেদিনের মতো ঘুমিয়ে পড়লো দুজনে। সকালে ঘুম থেকে উঠে অহনা তো মনে মনে খুবই খুশি, কারণ আজকে রাতে রিফাত তাকে নিয়ে অনেক দূরে চলে যাবে আর তাকে বিয়ে করে সারা জীবনের জন্য আপন করে নেবে। এরপর কোনো মতে কেটে গেল সারাটা দিন। তারপরে অহনা অপেক্ষায় আছে কখন রাত 11টা বাজবে আর রিফাতের হাত ধরে যাবে। এবার অহনা চুপি চুপি তার বাবা মায়ের ঘরে গিয়ে তাদের আইডি কার্ড চুরি করে নিয়ে আসলো এবং তার জন্ম নিবন্ধন কার্ডও নিয়ে আসলো। এবার আইডি কার্ড সহ সবকিছু তার ব্যাগে ভরে নিল এবং প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসে অপেক্ষা করছে কখন রাত 11টা বাজবে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এক পর্যায়ে রাত 11টা বেজে গেল। তারপর আর অহনা চুপি চুপি তার রাত ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলো। হঠাৎ দেখতে পেল একটি ছেলে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চুপি চুপি আসছে তার দিকে। তারপর অহনা দেখতে পেল যে রিফাত এসেছে এখানে তাকে নিতে। এবার অহনা আর কোনো কিছু না ভেবে রিফাতের হাত ধরে চলে গেল তার সাথে। এরপর রিফাত তাকে নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটলেন ঢাকার উদ্দেশ্যে। রিফাতের মামার বাসা ঢাকা মিরপুরে। রিফাত সেখানের উদ্দেশ্যে চলে গেল আপনাকে নিয়ে। রাত প্রায় 3টার দিকে তারা ঢাকায় পৌঁছলো। দেখতে পেলাম বাসটি সায়দাবাদ বাস টার্মিনালে এসে থেমেছে আর বাসের সুপারভাইজার সকলকে নামার জন্য অনুরোধ করছে। এবার অহনার হাতটা ধরে বাস থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে সোজা চলে গেলাম মিরপুর মামার বাসার উদ্দেশ্যে। সিএনজিতে উঠে হঠাৎ মাথায় আসলো, এত রাতে মামার বাসায় গিয়ে তাদেরকে ডাকলে তারা হয়তো বিরক্ত বোধ করবে। এটা ভাবতে ভাবতেই প্রায় বেশ খানিকক্ষণ পরে পৌঁছে গেলাম মিরপুরে। তারপর সিএনজি থেকে নেমে সিএনজি মামার ভাড়া মিটিয়ে চলে যাচ্ছি মামার বাসার দিকে। বাসার সামনে গিয়েই কলিং বেল না টিপে দাঁড়িয়ে রইলাম বেশ খানিকক্ষণ। এভাবে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর আশেপাশে খেয়াল করলাম মসজিদের মাইকে ফজরের আজান শুরু হয়েছে। ফজরের আজান শেষ হওয়ার পর কল দিলাম আমার ফোন নাম্বারে। 2-3বার রিং বাজার পর হঠাৎ ফোনটা রিসিভ করলো মামা। ফোনটা রিসিভ করার পরেই তো মামাকে সালাম দিয়ে বললাম, কেমন আছেন মামা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রিফাত, এই ভোর রাতে তুই ফোন করলি কেন? কারো কোনো বিপদ হয়েছে নাকি বল? আর আপাদুল্লাহ ভাই কেমন আছে? না, কারো কোনো বিপদ হয়নি, আর বাবা মা অনেক ভালো আছে। তো কারো কোনো বিপদ হয়নি বা সকলে ভালো আছে,
তাহলে এই সময় তুমি ফোন করলি যে? আসলে মামা কিভাবে যে তোমাকে বলি। কেন, কি হয়েছে বল, কোনো সমস্যা নেই। আর বাসার সবাই এখন ঘুমোচ্ছে, তুই নির্ভয়ে বলতে পারিস আমাকে। আসলে মামা আমি ঢাকায় আসছি তো তাই। এ কি বলছিস এসব তুই? এত রাতে তুই ঢাকায় আসলি মানে? বাড়িতে কি ঝগড়া করে এসেছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোর বাবা মাকে ফোন দিচ্ছি। আরে না মামা, ভুলেও এমনটা করো না। আসলে বিষয়টা হয়েছে কি, আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কি বলছিস এসব? তার মানে তুই আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আমার সাথে ফোনে কথা বলছিস? হ্যাঁ মামা, আমি অনেকক্ষণ ধরেই তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আসলে রাত অনেক হওয়ার কারণে কলিং বেলে নক করতে পারিনি, যদি বাসার সকলে জেগে ওঠে। ঠিক আছে, তুই তাহলে দাঁড়া, আমি এখনই আসছি। মামা তুমি আসো, তাতে সমস্যা নেই, কিন্তু আমাকে কিছু বলো না আর আমাদের তাড়িয়ে দিও না প্লিজ। আমাদের মানে? আর তুই কি বলছিস এসব? কাকে নিয়ে এসেছিস তোর সাথে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। অহনা তাড়াতাড়ি ঘুমটা দাও, আমার মামা আসতেছে বাহিরে। আর হ্যাঁ, উনি আসা মাত্রই ওনার পায়ে সালাম করবে, কেমন? ঠিক আছে, ঘুমটা দিচ্ছি। আর উনি আসুক, সাথে সাথে ওনাকে সালাম করব। এরপর 1 মিনিটের মধ্যে রিফাতের মামা বাহিরে চলে আসলো। আর এসেই তো তিনি ওদেরকে দেখে অবাক হয়ে গেল। আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রিফাত আর অহনার দিকে। প্রায় বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল। আর হ্যাঁ, এরই মাঝে রিফাতের মামা বাহিরে আসার পরপরই অহনা তাকে সালাম করছে। এটা দেখে তো তিনি আরো অবাক হয়ে গেল। তখন রিফাতকে বলল, কি করেছিস তুই এটা? আর তোর সাথে এই মেয়েটিকে? মামা ও অহনা, আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। মামা, আমি এত কিছু জানি না, আমি ওকে ভালোবাসি। আর দুদিন পর ওর বিয়ে, তাই কোনো কিছু না ভেবেই ওকে নিয়ে পালিয়ে এসেছি তোমার কাছে। কারণ এই বিষয়ে বাবা মাকে বললে তারা হয়তো কখনোই সেটা মেনে নেবে না। কিন্তু এই মুহূর্তে আমি ওকে যদি বিয়ে না করি তাহলে সারা জীবনের জন্য ওকে হারিয়ে ফেলতে হবে আমার। তাই কোনো কিছু না ভেবেই সোজা ওকে নিয়ে পালিয়ে এসেছি তোমার কাছে। এখন দেখো তুমি কি করবে। আসলে আমি ওকে ছাড়া বাঁচব না, আর ও আমাকে ছাড়া বাঁচবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আগে ভেতরে আয়, তারপর দেখছি কি করা যায় তোদের। তারপর রিফাত অহনাকে নিয়ে মামার সাথে বাসার ভেতরে চলে গেল। এরপর বাসার ভিতরে গিয়ে বসে রইল তারা দুজনে। রিফাতের মামা একটু কোথায় যেন গেছে। এদিক ওদিক খুঁজতে লাগলো রিফাত, কিন্তু দেখলো তার মামা বাসার ভেতরে নেই। তারপর কিছুক্ষণের মধ্যে রিফাতের মামি সহ পরিবারের সকলে ঘুম থেকে জেগে উঠলো। উঠেই তো রিফাতকে একটি মেয়ের সাথে বসে থাকতে দেখলো। এটা দেখে রিফাতের মামি রিফাতকে জিজ্ঞেস করলো, কিরে রিফাত, তোর সাথে এই মেয়েটিকে? আর তুই হঠাৎ এই কাক ফুরে আমাদের বাসায় কেন? আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো? রিফাত তখন তার মামিকে উত্তর দিয়ে বলল, মামি একটু অপেক্ষা করুন, মামা কোথায় যেন গিয়েছে। মামার কাছে আমি সবটা বলেছি, উনি আসলেই আপনি সব কিছু জানতে পারবেন। মামিকে এটা বলে অহনাকে নিয়ে আরও কিছুক্ষণ বসে রইলাম সেখানে। প্রায় 30 মিনিট বসে থাকার পর হঠাৎ খেয়াল করলাম মামা আসলো বাসার ভেতরে। আর দেখতে পেলাম সাথে করে মাওলানা সাহেবকে নিয়ে এসেছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে হয়তো এখনই আমাদের বিবাহের কাজ সম্পন্ন করবে। তারপর মাওলানা সাহেব বসলেন আমার পাশে, আর মামা আমাকে ডেকে বলল, রিফাত অহনাকে নিয়ে যা, দুজনে মিলে উজু করে আয়, তারপর এক্ষুনি তোদের বিয়ে দিয়ে দিব আগে। ঠিক আছে মামা, যাচ্ছি। তারপর আমি অহনাকে নিয়ে গেলাম মামাদের ওয়াশরুমে। সেখানে গিয়ে দুজনে মিলে অজু করে আসলাম। অজু করে এসে অহনাকে বললাম, তুমি ঘুমটা দিয়ে বসো। তারপর অহনা ঘুমটা দিয়ে বসলো, আর আমি অহনার পাশে বসলাম। তারপর মামা মামি আর সকলের সামনে মৌলভী সাহেব আমাদের বিয়ে পড়ালো। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর অহনা আমি চলে গেলাম মামাদের গেস্ট রুমে। আর ওদিকে মামা মৌলভী সাহেবকে বিদায় করে দিয়ে আসলো। এরপর মামি, মামা সহ আমার মামাতো বোন, মামাতো ভাই সকলে আসলো আমাদের কাছে। এসেই মামি তো আমাকে জিজ্ঞাসা করলো, কিরে রিফাত, ব্যাপার কি? পুরো বিষয়টা একটু খুলে বলতো আমায়। তারপর আমি মামিকে পুরো বিষয়টা খুলে বললাম। মামিও আমার কথার সাথে একমত প্রকাশ করলো আর বলল, একদম ঠিক কাজ করেছিস, তবে এবার দেখ তোদের ফ্যামিলি বিষয়টা মেনে নেয় কিনা। তখন আমি মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, সেটা দেখব। আগে তোমাদের এখানে 2-3 দিন থাকি, তারপর ওকে নিয়ে বাড়িতে যাব। তখন মামি আমাকে বলল, ঠিক আছে, তাহলে এখন এখানে ঘুমিয়ে পড় তোরা।
তখন মামিকে বললাম, ঠিক আছে মামি। তারপর একে একে রুম থেকে সকলে বেরিয়ে পড়ল, আর আমি আর অহনা দুজনে বাসর করলাম এবং ঘুমিয়ে পড়লাম। তারপর সকালবেলা তারা দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ঢাকা শহরে ঘোরাফেরা করতে লাগলো। এভাবে সুখে শান্তিতে চলছে তাদের দিন। ওদিকে রিফাতের পরিবারের সকলের তো খুবই চিন্তায় রয়েছে। আজকে 2 দিন হলো রিফাত বাড়িতে নেই, আর কোথাও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। রিফাতের বাবা যাদের সকল আত্মীয়দের বাড়ি ফোন করলো আর খোঁজ করলো রিফাতের, কিন্তু কোথাও কোনো খবর পেল না তার। আর এদিকে অহনাদের বাড়িতে অনেক কিছু হয়ে গেছে, কারণ অহনা আজকে 2 দিন ধরে বাড়িতে নেই। আর মাত্র 2 দিন পরে তার বিয়ে, এই কথা ভেবেই অহনার পরিবারের সকলে তো মহা চিন্তায় রয়েছে যে তারা পাত্রপক্ষকে কি জবাব দেবে। তার বাবাও অনেক জায়গায় খোঁজ করেছে তাকে, কিন্তু কোথাও পায়নি। পাবে কি করে? আসলে অহনা তো রিফাতের হাত ধরে পালিয়ে গেছে। এভাবে কেটে গেল প্রায় আরও 2 দিন। তারপর একদিন অহনার রিফাত মামার বাড়ি বেড়ানো শেষ করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ঢাকা থেকে। মামা মামি আর সকলের কাছ থেকে বিদায় নিয়ে অহনার হাত ধরে বের হলাম তাদের বাসা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে ফরিদপুরের 2টো টিকিট কেটে অহনাকে নিয়ে সোজা চলে গেলাম আমাদের বাড়িতে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম বাবা মা সহ আরও পরিবারের সকলে একসাথে বসে আছে সেখানে, যে কোনো হাসি নেই। আমি ঘরে ঢুকতেই বাবা এসে আমাকে ধমকের গলায় জিজ্ঞাসা করলো, কিরে রিফাত, তুই এতদিন কই ছিলি? আর তুই নাকি বিয়ে করেছিস? বাবার মুখে এরকম কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে বাবা এই বিষয়টি কীভাবে জানতে পারলো। যাই হোক, তারপর বাবা মাকে বলল, কিরে তোর বউ কোথায়? কি বলছে বাবা, বউ মানে? তখন বাবা মাকে বলল, এত ন্যাকামি করে লাভ নেই, তুই বল সেই মেয়েটি কোথায় যাকে পালিয়ে নিয়ে তোর মামার বাসায় গিয়ে বিয়ে করেছিস। আসলে ঘরে ঢোকার আগে আমি অহনাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে এসেছি। তারপর আমার মা বলল, কিরে তোর বউ কোথায়? ওকে কি বাহিরে দাঁড় করিয়ে রেখেছিস নাকি? এটা বলতেই মা চলে গেল বাহিরে গিয়ে অহনাকে হাত ধরে ঘরে নিয়ে আসলো আর বলল, মেয়ের চেহারা তো বেশ মিষ্টি, কিন্তু তুই এভাবে পালিয়ে বিয়ে করলি কেন? আমাদের তো বললেই পারতি। তখন আমি মাকে বললাম, আসলে মা এত কিছু তো ভেবে দেখিনি, কি করে যে কি হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। রিফাতের বাবাও আর কিছু বলল না তাদেরকে। এভাবে কেটে গেল প্রায় 1 সপ্তাহ। এরপর হঠাৎ একদিন অহনার বাবা খবর পেল যে অহনা রিফাত নামক একটি ছেলের সাথে পালিয়ে এসে তাকে বিয়ে করেছে। তারপর একজনের কাছ থেকে রিফাতের বাসার ঠিকানা জেনে অহনার বাবা একদিন চলে আসলো রিফাতের বাড়িতে। রিফাত তো তাদের বাড়িতে অহনার বাবা মানে তার শ্বশুরকে দেখে এক প্রকার অবাক হয়ে গেল, কারণ সে ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি তাদের বাড়িতে অহনার বাবা আসবে। অহনা সেখানে চলে আসলো এবং তার বাবার সাথে দেখা করলো। অহনা তার বাবাকে বসতে দিল। একটু পর রিফাতের বাবা আসলো বাড়িতে। তখন রিফাতের বাবা আর অহনার বাবা দুজনে মিলে কথাবার্তা বলল, আর রিফাত আর অহনার সম্পর্কটাকে মেনে নিল। তারপর কিছুক্ষণ পরে অহনার বাবা রিফাতদের বাড়ি থেকে চলে গেল। আর যাবার আগে অহনাদের সবাইকে তাদের বাড়িতে দাওয়াত করে গেল। পরদিন সকালে চলে গেল অহনাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, এবং দাওয়াত খাওয়া শেষ করে সকলে বাড়িতে চলে আসলো। এভাবে কেটে গেল প্রায় আরও 1 সপ্তাহ। কারণ সে তো এখন পড়ালেখা করলে চলবে না, তার কিছু ইনকাম করতে হবে তার পরিবার এবং সংসার চালানোর জন্য। কি করব এখন আর ভেবে পাচ্ছি না তো। আমি তো তেমন কোনো কাজবাজ কিছুই জানি না যে কোনো মতে একটু রোজগার করে পরিবারের হালটা ধরবো। বিয়ে যেহেতু করেছি এখন তো কোনো কাজ করতেই হবে, আর ইনকাম না করলে সংসার চলবে কি করে? তারপর এসব ভাবতে ভাবতেই আরও 2টা দিন কেটে গেল। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে রাজমিস্ত্রির কাজে যাব, আর সেখান থেকে যদি প্রতিদিন 3 থেকে 400 টাকা ইনকাম হয় তাহলে সেটা দিয়ে সংসারের কিছুটা খরচ বহন করা যাবে। তাই আর কোনো কিছু না ভেবে সকাল সকাল চলে গেলাম রাজমিস্ত্রির কাজে। কাজকাম তেমন কিছুই পারি না, তাই আমার বেতন হলো প্রতিদিন মাত্র 350 টাকা। এরপর সন্ধ্যের দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরলাম, আর হাতে 350 টাকা পেয়ে 300 টাকার বাড়ির জন্য কিছু বাজার করলাম, আর বাকি 50 টাকা দিয়ে বইয়ের জন্য কিছু কিনে নিয়ে আসলাম। বাড়িতে এসেই বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়ে মাকে বললাম, এই নাও বাজার, আজ থেকে সংসারের দায়িত্ব পুরোটা আমি নিয়ে নিলাম। আমার হাতে বাজারের ব্যাগ দেখে মা তো অনেক খুশি, আর আমাকে যখনই কিছু বলতে যাবে তখনই বাবা আমাকে হঠাৎ করে বলল, কী রে রিফাত, তুই টাকা পেলি কোথায়? আর এই বাজার সদাই কিভাবে কিনলি? তখনই আমি বাবাকে বললাম, বাবা এটা হচ্ছে আমার জীবনের প্রথম ইনকামের টাকা, আর সেটা দিয়ে আমি বাড়ির জন্য বাজার নিয়ে এসেছি। আজ থেকে আমি সংসারের দায়িত্বটা নিলাম।
এটা বলতে বাবা মাকে বুকে জড়িয়ে বলল, ঠিক আছে বাবা, তুই জীবনে অনেক বড় হ, আর সব সময় সততার সাথে সাবধানে সকল কাজকর্ম করবি। বাবার মুখে এরকম কথা শুনে আমার চোখ দিয়েও একটু অশ্রুর ফোঁটা বের হতে লাগলো। যদিও বর্তমান বাজারে 300 টাকায় খুব বেশি একটা জিনিসপত্র পাওয়া যায় না, তবুও বাবা মা আমার জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাজার করা দেখে অনেক খুশি হলো। তারপর বাকি 50 টাকা দিয়ে বইয়ের জন্য যা এনেছিলাম তা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরে। তারপর রাতের খাবার শেষ করে বিছানায় শুয়ে দুজনে মিলে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে আবার কাজে যেতে হবে। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় কয়েক মাস। এখন রিফাত, তখন আর তার বাবা মা দুজনেই সুখে শান্তিতে আছে। কিন্তু সমস্যাটা হলো তখনই আস্তে আস্তে দিন বাড়তে লাগলো। কালের পরিবর্তনে সময়ের সাথে তাল মিলে জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গেল। আগের রিফাত 300 টাকার বাজার করলে 50 টাকা বউয়ের জন্য কিছু কিনতে পারত, কিন্তু এখন বউয়ের জন্য কিছু কেনা তো দূরের কথা, 350 টাকার বাজার করলেও তার আর সংসার চালানো অনেক হিমশিম হয়ে যাচ্ছে। আর ওদিকে সকলের চাহিদাও আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। এভাবে রিফাতের সংসার চালানোটা এক পর্যায়ে অনেক কষ্টকর হয়ে পড়ল। এরপর রিফাত চিন্তা করলো, কি করব এখন? প্রতিদিন মাত্র 350 টাকা রোজগার করি আমি, আর ওদিকে পরিবারের সকলের চাহিদা হচ্ছে 1000 টাকার উপরে। এখন কিভাবে কি করব আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না। এত কম রোজগারের কারণে বাবা মায়ের কাছে তেমন একটা মর্যাদা পাই না। আর বউয়ের সাথে তো কোনো কথা বলাই যায় না, কারণ তার কোনো চাহিদাই নাকি আমি এখনও পূরণ করতে পারছি না। সংসারে এত অভাব টানাটানি, এখন কি করব সেটা বুঝে উঠতে পারছি না, কারণ কারোরই চাহিদা এখন আমি আর পূরণ করতে পারছি না। প্রতিদিন যা ইনকাম করি তার সংসার খরচে ব্যয় হয়ে যায়। কিভাবে তাদের চাহিদা পূরণ করব, কিভাবে এই অভাব দূর করা যায়, এসব কিছু ভেবেই যেন মনের ভেতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করতে লাগলো। যাই হোক, এভাবে আরও বেশ কয়েকদিন কাজ করতে লাগলাম। একদিন সিদ্ধান্ত নিলাম যে মাত্র 350 টাকা রোজগার করে আর কিছুই হবে না, এখন অন্য কিছু একটা করতে হবে। তাই পরদিন সকালে কাজে না গিয়ে চলে গেলাম নিজের এসএসসি পাসের সার্টিফিকেটটা নিয়ে একটি কোম্পানিতে। ভাবলাম হয়তো সেখানে 15 থেকে 16 হাজার টাকা বেতনে চাকরি পাবো এই আশায়, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে সেখানে আমার চাকরিটা হলো না। তারপর হতাশা হয়ে বিকেলের দিকে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ঢুকে দেখতে পারলাম সকলে বসে আছে আমি চাকরি পেয়েছি কিনা সে খবর পাওয়ার আশায়, কিন্তু চাকরি পাইনি এই খবর শোনার পরে সকলে যার যার মতো ঘরে চলে গেল। আর বউ আমার উপরে অভিমান করে চলে গেল ঘরে, কারণ আমাদের বিয়ের প্রায় 1টি বছর হয়ে গেছে, এখনও তাকে ভালো একটি জামা পর্যন্ত দিতে পারিনি আমি। কি আর করব, চলে গেলাম ঘরে। রাতে হালকা পাতলা কিছু খেয়ে শুয়ে পড়লাম বিছানায়। আমার বউ আমার উপরে রাগ করে ঘুরে শুয়ে আছে বিছানায়। এক পর্যায়ে খেয়াল করলাম সে ঘুমিয়ে পড়েছে, তাই আর আমি তাকে ডাকলাম না। আমার তো চিন্তায় আর ঘুম আসছে না। কি করব এখন, কোথায় গিয়ে কি কাজ খুঁজবো, এসব ভাবতে ভাবতেই চলে গেল রাত। এক পর্যায়ে খেয়াল করলাম মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিচ্ছে। তারপর ভোরের সূর্য উদয় হওয়ার পর চলে গেলাম আমার খুব কাছের একজন বন্ধুর কাছে, কারণ তার বড় ভাই নাকি বিদেশে থাকে। শুনেছি মোটামুটি ভালোই বেতন নাকি পায় সে। তাই বন্ধুর কাছ থেকে বন্ধুর ভাইয়ের নাম্বার নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা বাবাকে বলতে লাগলাম যে দেশে থেকে আর কোনো কিছু হবে না আমাকে দিয়ে, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে যাব। তখন বাবা মা আমার উদ্দেশ্যে বলল যে কোন দেশে যাবে আর কিভাবে যাবে, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিভাবে তোমাকে বিদেশে পাঠাবো, আর বিদেশে তো আমাদের পরিচিত তেমন কেউ থাকে না, তাহলে কিভাবে বিদেশে যাবে। তখন আমি আমার মা বাবাকে বললাম আমার কাছের এক বন্ধুর বড় ভাই নাকি বিদেশে থাকে, আর সে নাকি মাসে ভালো টাকা ইনকাম করে। এখন তোমরা যদি আমাকে ধার দেনা করে হলেও বিদেশে পাঠাতে পারো, তাহলে হয়তো আমি কয়েক মাসের মধ্যেই টাকা ইনকাম করে সে ধার দেনা পরিশোধ করব, আর তোমাদের জন্য এবং আমার ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো। এখন দেখো তোমরা কি করবে, কারণ দেশে থেকে তো কোনোভাবেই সংসার চালাতে পারছি না আর। তারপর রিফাতের মা রিফাতকে বলল, যা তুই এখন ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খা, আমি আর তোর বাবা একটু চিন্তা ভাবনা করে দেখি যে কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর রিফাতের বাবা মা এ বিষয়ে সম্মতি প্রকাশ করলো, এবং রিফাতের বাবা রিফাতকে বলল যে রিফাত, তুই তোর বন্ধুর বড় ভাইয়ের নাম্বারটা আমাকে দে, আমি তার সাথে কথা বলে দেখি যে কোন দেশে আর কত টাকা লাগতে পারে। এরপর রিফাতের বাবা রিফাতের বন্ধুর বড় ভাইয়ের সাথে কথা বলে সবকিছু জানতে পারলো,
আর বিদেশের জন্য রিফাতের সব কাগজপত্র রেডি করতে লাগলো। রিফাতের বাবার কাছে জমানো ছিল 2 লক্ষ টাকা, আর 3 লক্ষ টাকা ধার দেনা ইত্যাদি করে এনে মোট 5 লক্ষ টাকা জোগাড় করলো সে। কারণ রিফাতের বিদেশে যেতে সকল কাগজপত্র এবং ইত্যাদি সহ মোট 5 লক্ষ টাকা লাগবে। এক পর্যায়ে রিফাতের কাগজপত্র রেডি হয়ে গেল, পাসপোর্ট এবং ভিসা সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এবার আগামী মাসে ফ্লাইট পড়েছে রিফাতের। এই কয়েকদিন রিফাত আর কোনো কাজবাজ করলো না, নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে ব্যাটিং পত্র গোছাতে লাগলো তার। এ পর্যায়ে দেখতে দেখতে চলে আসলো সেই দিন যেদিন রিফাতের ফ্লাইট হবে। আগামীকাল রিফাতের ফ্লাইট হবে, তাই সে আজকে চলে যাবে ঢাকায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে। মা বাবা এবং বউসহ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিজের লাগেজটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বিদেশের উদ্দেশ্যে। রাস্তায় এসে দেখতে পেলাম আগে থেকে দাঁড়িয়ে ছিল একটি অটো আমাকে নেয়ার জন্য। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে অটোতে বসেই চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে পৌঁছে ঢাকার একটি টিকিট কাটতাম এবং কিছুক্ষণের মধ্যে বাস আসলো। তারপর বাসে উঠে কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকায় বসে এয়ারপোর্টে থাকলাম সেই দিন, আর ওখানে প্রয়োজনীয় যেসব কাজকর্ম ছিল তার সব কিছু কমপ্লিট করলাম। আগামীকাল ভোর 4টায় আমার ফ্লাইট, তাই সেই দিন আর সেখানে ঘুমাতে পারলাম না। আমার কথা ভেবে আমার বাড়ির সকলে হয়তো আজ ঘুমাতে পারিনি, তাই রাতে 3টার দিকে ফোন করলাম বউয়ের নাম্বারে। ফোনে একে একে সকলের সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে প্রায় রাত 3:30 মতো বেজে গেল। এবার কথা বলা শেষ করে বের হলাম নিজের জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টের মেইন চেকপোস্টে, এবং নিজের লাগেজটা সেখানে চেকিং নিয়ে দিলাম। এবং এ পর্যায়ে সব কিছু কমপ্লিট করা হলো এবং একটি বাসে উঠে আমাকে প্লেনের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর বিসমিল্লা বলে প্লেনে পা দিলাম এবং প্লেনে উঠে নিজের সিটে বসে সিট বেল্টটা বেঁধে বসে রইলাম সেখানে। একটু পর অনুভব করলাম প্লেনটা হয়তো মাটি থেকে আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছে। এরপর প্রায় 10 মিনিট পর প্লেনের জানালা দিয়ে বাহিরের দিকে তাকালাম, দেখতে পেলাম যে আমরা এখন আর জমিনে নেই, মাটি থেকে অনেক উপর দিয়ে যাচ্ছি বিদেশের পথে। প্রায় 3 ঘন্টা পর আমাদেরকে কিছু নাস্তা করানোর জন্য বিমানবালা আসলো সেখানে এবং নাস্তা করলাম। তারপর বসে রইলাম আরও প্রায় 3 ঘন্টা। এক পর্যায়ে প্লেন বিদেশের এয়ারপোর্টে ল্যান্ড করলো এবং এয়ারপোর্টের ভেতর আমি অপেক্ষা করতেছি আমার লাগেজটা আসার জন্য। এবং কিছুক্ষণ পর দেখলাম আমার লাগেজটি এসেছে, তাই লাগেজটি নিয়ে সেখানকার সকল কাজকর্ম কমপ্লিট করে আমি বেরিয়ে আসলাম বাহিরে। বাহিরে এসে দেখতে পেলাম আমার বড় ভাইয়ের বন্ধু দাঁড়িয়ে আছে সেখানে, এবং আমাকে দেখতে পেয়ে তার সাথে করে নিয়ে গেল তাদের রুমে। রুমে পৌঁছে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করলাম, আর নাস্তা শেষ করে বাড়িতে ফোন করে সকলের সাথে কথা বললাম। কথা বলার শেষ পর্যায়ে রোহন ভাই আমাকে বলল, তুমি আজকে এখানেই থাকো, বাহিরে কোথাও ঘোরাফেরা করতে বের হইও না। আমি এখন কাজে যাচ্ছি আর মোটামুটি রাত 8টার দিকে বাসায় ফিরবো, সে পর্যন্ত তুমি এখানে থেকো। আমি তখন রোহন ভাইকে বললাম, আমি কি কাল থেকে কাজে জয়েন করব নাকি? রোহন ভাই তখন আমাকে বলল, হ্যাঁ তুমি চাইলে কাল থেকে কাজে জয়েন করতে পারো, কিন্তু আজকে তুমি বিশ্রাম নাও। এরপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দিলাম। এক পর্যায়ে দেখতে পেলাম যে সন্ধ্যা হয়ে প্রায় রাত নেমে এসেছে, আর খেয়াল করলাম একটু পর রোহন ভাই কাজ থেকে বাসায় ফিরেছে। এরপর তিনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় আসলেন এবং তার সাথে বসে গল্প করতে লাগলাম। এ পর্যায়ে কয়েক ঘন্টা গল্প করার পর দুজনে মিলে আবারও ঘুমিয়ে পড়লাম। এরপর পরদিন সকালে রোহন ভাই আমাকে সাথে করে নিয়ে গেল কাজে। তিনি কাজ করতেন একটি কনস্ট্রাকশন সাইটে। তার এই কাজ দেখে আমার ভেতরে কেমন জানি একটু সাহস পেলাম, কারণ আমি দেশে থাকতেও বেশ কয়েক মাস রাজমিস্ত্রির কাজ করেছি। তাই মনে মনে চিন্তা করলাম হয়তো এই কাজটি আমার জন্য সহজ হবে, কারণ আমার এই কাজের অভিজ্ঞতা আমার এখন হয়েছে। তারপর কাজে জয়েন করলাম এবং সেখানে আমাকে হেড মিস্ত্রির সাথে সহকারী হিসেবে কাজ করতে হতো। আর দিন শেষে জানতে পারলাম আমার বেতন বাংলাদেশি টাকায় প্রতিদিন প্রায় 1,500 টাকা সমান। এই কথাটি জানতে পেরে আমার মনের ভেতরে যেন অনেক খুশির হাওয়া বইতে লাগলো। এভাবেই প্রতিদিন রিফাতের কাজ করতে লাগলো সেখানে। দেখতে দেখতে এক পর্যায়ে মাস শেষ হয়ে গেল, আর আগামীকাল 1 তারিখ সে আজকে বেতন পাবে। এই খুশিতেই সে যেন তাড়াতাড়ি কাজে চলে গেল আজ। তারপর মালিক এসে তার হাতে বেতনের টাকা দিল। বেতনের টাকা হাতে পেয়ে রিফাত ফোন দিলেও তার বউয়ের নাম্বারে, আর বলল,
কি ব্যাপার আমার লক্ষ্মী সোনা বউ, কেমন আছো তুমি? আর ভালো। সকাল থেকে এখনো কিছুই খেতে পারিনি, কারণ বাড়িতে রান্না করার মতো কিছুই নেই। কি বলছো এসব? তাহলে ফোনটা বাবাকে একটু দাও তো দেখি। তারপর বাবার সাথে কথা বলে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠালাম। সে টাকা আনুমানিক বাংলাদেশের 40,000 টাকা হবে। আর বাকি অল্প কিছু টাকা আমার খরচের জন্য রাখলাম। এরপর বউয়ের সাথে কথা বলে সেদিনের মতো ফোনটা রেখে দিলাম। এইভাবে চলতে লাগলো আমার দিনকাল। প্রত্যেক মাসে এইভাবে টাকা পাঠাতে লাগলাম আমি বাবার অ্যাকাউন্টে। সারাদিন কাজ করতাম আর রাতে রুমে ফিরে খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেকে ফোন দিয়ে তার সাথে কথা বলতাম। এভাবে চলতে লাগলো প্রায় 6 মাস। আমি যেহেতু প্রত্যেক মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাই, তাই অহনা তার নিজের মন মতো কোনো খরচ করতে পারে না। তাই সে এখন বেশ মাঝে মধ্যেই ফোনে আমাকে বলে যে, কি দিয়েছো তুমি আমাকে এই কয়েকটা বছরে? আর কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? বলো তো দেখি। কি ব্যাপার, কি হয়েছে তোমার আজ হঠাৎ এই কথা বলছো কেন আমাকে? আসলে পুরো বিষয়টা খুলে বলো তো যে কি হয়েছে তোমার। কি আর হবে, বিয়ের পর থেকে তো এ পর্যন্ত তোমার কাছে কোনো কিছু আবদার করতে পারিনি। আমি আর তোমার কাছ থেকে তেমন কিছু পাইনি আমি। আর এখন যখন তুমি বিদেশে গিয়েছো, প্রত্যেক মাসে টাকা পাঠাও তোমার বাবার অ্যাকাউন্টে, নিজের প্রয়োজনীয় যদি কোনো কিছু আনতে হয় তাহলে হাত পেতে টাকা চাইতে হয় তার কাছে। এসব আমার মোটেও ভালো লাগে না। আর আমার কখন কি প্রয়োজন হবে তা কি বলা যাবে? তাই বলে সব সময় কি তোমার বাবার কাছে এভাবে টাকা চাইতে হবে? তাতে সমস্যা কি? বাবা কি কখনো তোমাকে কিছু বলেছে? না, বলেনি। তারপরও এটা আমার ভালো লাগে না। তাহলে সমস্যা কোথায়? আর এখন রাখো, পরে কথা হবে, বাই। এরপর সেদিনের মতো রিফাত অহনার সাথে ফোন রেখে নিজের মনের কাজ করতে লাগলো। এভাবে কেটে গেল প্রায় বেশ কয়েকদিন। এরপর কিছুদিন পরে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে একটি খবর পেলাম। আর সেটি শুনে তৎক্ষণাৎ অহনাকে ফোন দিয়ে বললাম, ছি ছি অহনা, তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? কত ভালোবেসে আর বিশ্বাস করে তোমাকে আমি বিয়ে করেছি, আজকে তুমি আমার সাথে এমন প্রতারণা করতে পারলে? বিশ্বাস করো, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এমন ছলনা করবে। তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। পোড়া কপাল আমার যে তোমাকে একটু সুখে রাখার জন্য আমি কিনা নিজের পরিবারকে ছেড়ে প্রবাস নামক জেলখানায় এসেছি। রিফাত, বিশ্বাস করো, তুমি যা ভাবছো আমি এরকম কোনো কিছুই করি নাই। আমার নামে মিথ্যা গুজব করা হয়েছে তোমার কাছে। আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি ভাবলে কি করে যে আমি এসব কাজ করতে পারি? চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। এত ভালোবাসার পরও যেহেতু তুই আমার সাথে প্রতারণা করেছিস, তাহলে আমার আর বুঝতে বাকি নেই যে বিষয়টা কি হয়েছে। এখন রিফাত অহনাকে ফোন দিলে আর সময় মতো ফোনে পায় না তাকে। তার ফোন বেশিরভাগ ওয়েটিংয়ে অথবা ব্যস্ত দেখায়। রিফাত যখন কাজকর্ম শেষ করে রাতে অহনাকে ফোন দেয়, তখন তো অহনার ফোন ওয়েটিং দেখে রিফাতের মনটা অনেক খারাপ হয়ে যায় যে আমাদের এতদিনের ভালোবাসার মাঝে আবার তৃতীয় কোনো ব্যক্তি এলো নাকি। এটা ভাবতে হতে রিফাত কান্না করে ফেললো আর চোখের পানিতে তার বালিশটা ভিজে গেল। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়লো আর পরদিন তার কাজকর্ম শেষ করে বাসায় এসে প্রথমে তার বাবাকে ফোন দিল। তার বাবার কাছে জানতে পেল অহনা আজকে 1 সপ্তাহ হলো তার বাবার বাসায় গিয়েছে। এটা শুনেই তো রিফাতের মনটা আরো অনেক খারাপ হয়ে গেল। রিফাত তখন তার বাবার ফোনটা রেখে কল করলো অহনাকে, কিন্তু সেদিনের মতো আজকেও তার ফোনটা ওয়েটিংয়ে পেল সে। এবার তো রিফাতের মাথা আরো খারাপ হয়ে গেল। অহনার কথা ভাবতে ভাবতে তারপর আর কোনো কিছু না ভেবে সে অহনার মায়ের নাম্বারে ফোন দিল, কিন্তু তার ফোনটি ছিল বন্ধ। বিগত এই 1 সপ্তাহের মধ্যে অহনার সাথে রিফাতের আর কোনো কথা হয়নি। যে অহনা কিনা রিফাতকে এত ভালোবাসতো, সেই অহনাই আজকে রিফাতকে বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে। রিফাত কখনো ভাবতেও পারেনি যে অহনা রিফাতের সাথে এমন ব্যবহার করতে পারবে। আসলে অনেক বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অহনাকে বাড়িতে রেখে এসেছে রিফাত। সে কখনো ভাবতেও পারেনি যে এমন এক সময় আসবে যে অহনা তাকে ভুলে গিয়ে অন্য একটি ছেলের ফোনে মুগ্ধ থাকবে সারাক্ষণ। তারপর আর কোনো কিছু না ভেবে চোখের জলে বুকটা ভাসিয়ে ঘুমিয়ে পড়ল রিফাত। এভাবে চলে গেল প্রায় আরও বেশ কয়েক মাস। এখন অহনার সাথে রিফাতের আর কোনো যোগাযোগ হয় না। একদিন রিফাত তার বাবার ফোনে ফোন দিয়ে জানতে পারলো যে অহনা এখনও তাদের বাড়িতে ফিরে আসেনি। এবার রিফাতের আর বুঝতে বাকি রইল না যে অহনা আর তার নেই। তারপর একদিন হঠাৎ রিফাত কাউকে কোনো কিছু না জানিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম সকলে মুখটা মলিন করে বসে আছে। এমন সময় আমাকে দেখতে পেয়ে সকলে যেন খুশিতে কান্না করে দিল। আর মা এসে বলল, বাবা, অহনা তো সেই যে গেছে আর এখনও ফিরে আসেনি আমাদের এখানে। তারপর আমি বাড়িতে ব্যাগপত্র রেখে সোজা চলে গেলাম অহনাদের বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারি যে অহনা তাদের বাড়িতেও আসেনি।
তারপর সেখানে আর দেরি না করে চলে আসলাম নিজের বাড়ি। বাড়িতে এসে কোনো কিছু আর ভালো লাগছে না। ভালো না লাগার মাঝেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে অহনাকে খোঁজার জন্য। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আমাদের এলাকার এক ভাই এসে আমাকে বলল, কী রে রিফাত, কী অবস্থা তোর, আর দেশে আসলি কবে? আমি তখন তাকে বললাম, এই তো আজকে এসেছি দেশে। কিন্তু এরপর সেই ভাই আমাকে যে কথাটি বলল তা শুনে আমি তো কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। বুকের বাম পাশটা যেন চিনচিন করে উঠল। মনে হচ্ছে এখনই মারা যাব। কারণ যেই অহনাকে আমি এতটা ভালোবাসার পরেও সে আমার হয়ে থাকেনি, এটা ভেবে যেন ভেতরটা অস্থির হয়ে উঠছে। তাই কি আর করব, চোখের নিচে দুফোঁটা অশ্রু মুছে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে পুরো বিষয়টা খুলে বললাম বাবা মা এবং সকলের কাছে। তারা তো এটি শুনে অবাক হয়ে গেল, আর আমি তো ওদিকে কান্নায় ভেঙে পড়লাম। তারপর সকলে আমাকে আপনভাবে সান্ত্বনা দিতে লাগলো। কান্না করতে করতে এক প্রকার অস্থির হয়ে পড়লাম। তখন সকলে ধরে আমাকে বিছানায় নিয়ে শুইয়ে দিল। বিছানায় শুয়ে তখন আমি ঘুমিয়ে পড়লাম। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে চুপচাপ বসে রইলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। সকলে কথা বলার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করলেও কারোর সাথে কোনো কথা বলতাম না, সব সময় চুপচাপ থাকতাম। আসলে বেশি কষ্টের যে মানুষ পাথর হয়ে যায় সেটা এখন বুঝতে পারছি। নিজের ভালোবাসার মানুষকে হারানোর যে কি বেদনা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। আর আপন মনে বসে বসে ভাবছি যে অহনাকে সুখে রাখার জন্য আমি সব কিছু ত্যাগ করে চলে গেলাম বিদেশে। আজকে না সেই অহনাই আমাকে ত্যাগ করে চলে গেল অন্য একটি ছেলের হাত ধরে। এটা ভাবতেই যেন ভেতরে আরও অশান্তি কাজ করতে লাগলো। বাড়িতে থাকলাম আরও বেশ কয়েকদিন। এভাবে চলে গেল প্রায় এক সপ্তাহ। এক সপ্তাহ পরে মা বাবার সকলে আমাকে বলল আবার বিয়ে করার জন্য। আমি তাদেরকে না করে দিলাম। আসলে আমি আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তার স্থানটা আর কাউকে দিতে পারবো না। তাই তাদেরকে বিয়েতে মানা করে দিয়েছি। আমার মনে একটা বিশ্বাস যে অহনা হয়তো কোনো না কোনো দিন আমার কাছে এসে বলবে যে আমি ভুল করেছি রিফাত, আমাকে তুমি ক্ষমা করে দাও। এর সাথে বসে রইলাম প্রায় আরও বেশ কয়েক মাস। তারপর একদিন হঠাৎ দেখতে পেলাম যে আমাদের এলাকার পিয়ন এসেছে আমাদের বাড়িতে। আসলে আমার নামে একটি চিঠি এসেছে, তাই সেটা দেওয়ার জন্য এসেছে সে। তারপর পিয়ন সাহেব আমার হাতে চিঠি দিয়ে তার খাতায় সিগনেচার করিয়ে সে চলে গেল সেখান থেকে। বাড়ির উঠোনে বসে চিঠির খামটা খুলতেই দেখতে পেলাম ভেতরে একটি কাগজে কি যেন লেখা আছে। কৌতূহলের বসে কাগজটি বের করে দেখতে পেলাম অহনা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সে ডিভোর্স লেটার নিয়ে এসেছে পিয়ন সাহেব। এটা দেখে তো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আর ডিভোর্স লেটারের সাথে দেখতে পেলাম যে একটি চিঠি লিখে পাঠিয়েছে সে। প্রিয় রিফাত, আশা করি তুমি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আসলে আমি জানি যে এতদিন আমাকে তুমি ফোনে না পেয়ে বাড়িতে চলে এসেছো, তাই লেটারটা এখনই পাঠালাম তোমাকে। আসলে তোমাকে যতটুকু চিনেছি তাই বিশ্বাস থেকে এই কথাটা বললাম। আর তুমি হয়তো এতদিনে জেনে গিয়েছো যে আমি অন্য একটি ছেলের হাত ধরে চলে এসেছি তোমাদের বাড়ির থেকে। আর আমরা এখন বিয়ে করে খুব সুখে শান্তিতে আছি। তোমার কাছে শুধুমাত্র একটাই অনুরোধ যে তুমি কখনো আমাকে খোঁজার চেষ্টা করো না, আর আমাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে থাকো। কারণ যে আমার কোনো চাহিদা পূরণ করতে পারবে না তার সাথে খামোখা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকার কোনো মানেই হয় না। তাই অনেক কিছু ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি যে আমার এই কথাগুলো শোনার পর তোমার অনেক কষ্ট এবং আমার প্রতি অনেক রাগ হচ্ছে। কি আর করব বলো, আমার আর কিছুই করার নেই। আর তোমার যদি কখনো সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও, আর এই ডিভোর্স লেটারে সিগনেচার করে দিও। ইতি, অহনা। অহনা চিঠি পড়ে রিফাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, আর সেই পানিতে চিঠি ভিজে গেল প্রায়। তারপর রিফাত লেটারের সিগনেচার করে সেটি রেখে দিল তার টেবিলে। এরপর মন মরা হয়ে বসে রইল ঘরের মধ্যে। প্রায় 3-4 দিন ধরে রিফাত ঘর থেকে বের হচ্ছে না। শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বের হয় আর ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে সে। ঠিকমতো খাবার দাবারও খায় না। রিফাতের এরকম কর্মকাণ্ড দেখে তার বাবা মার সহ্য করতে পারল না। ছেলের এরকম উদাসীনতা আর মেনে নিতে পারল না। তাই তারা বাধ্য হয়ে রিফাতকে আবার বলল, যা বাবা, তুই বিদেশ চলে যা। সেখানে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে দেশে আয়, তারপর তোকে অনেক ভালো ঘর দেখে একটি মেয়ে এনে বিয়ে করাবো। কিন্তু রিফাত তার বাবা মায়ের কোনো কথাই সাড়া দিল না। এক পর্যায়ে রিফাতের উদ্দেশ্যে বলল, বাবা মা, তোমরা এমনভাবে আমাকে বলো না, কারণ আমি যদি না খেতে পেয়ে মরেও যাই তবু আর কখনো ওই বিদেশ নামক জেলখানায় যাব না। কারণ যেই বিদেশে যাওয়ার কারণে আমার ভালোবাসার মানুষকে আমি হারিয়েছি, সেখানে আর আমি কখনোই যাব না। যদি কোনো কাজকর্ম পারি তাহলে দেশে করব, আর কোনো মতে তোমাদেরকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার চেষ্টা করব।
তোমরা এখন এখান থেকে যাও, আমার আর কিছুই ভালো লাগছে না। তারপর এভাবে মন মারা হয়ে বেশ কিছুদিন বসে রইল রিফাত নিজের ঘরে। কিন্তু একটা সময় তার হুঁশ এলো যে এভাবে একটি মেয়ের জন্য নিজের জীবনকে শেষ করে দেওয়াটা ঠিক হবে না। তাই কয়েকদিন পরে সে একটি কাজের সন্ধানে বাসা থেকে বের হলো এবং একটি দোকানের সেলসম্যান হিসেবে সে নিজেকে নিয়োজিত রাখলো। এভাবে চলে গেল প্রায় দীর্ঘ 5 বছর। এই 5 বছরের মাঝে অহন আর রিফাতের মাঝে কখনো কোনো দেখা বা তাদের মধ্যে কোনো কথা হয়নি। কিন্তু নিয়তির কি নির্মম পরিহার! হঠাৎ করে একদিন অহনা তার মেয়েকে সাথে নিয়ে আসলো রিফাতের দোকানে। রিফাতও তখন অহনাকে দেখেই বুঝতে পারলো যে এটা অহনা আর ওটা তার মেয়ে। এতদিন পর ওনাকে দেখে রিফাতের মনের ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন জাগ্রত হয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে অহনার কাছে জিনিসপত্র বিক্রি করে সে যখনই অহনার কাছ থেকে টাকা নিতে যাবে তখন অহনার চোখে চোখ পড়ল রিফাতের। অহনা রিফাতকে দেখে অনেকটা চমকে গেল, আর রিফাতও আগে থেকে বুঝতে পেরেছে যে এটা অহনা। তাই অহনা রিফাতের সাথে কোনো কথা বলল না, কারণ তার মনের ভেতরে যে রাগ আর অভিমান রয়েছে আপনার প্রতি, সেটি কোনো মতেই কখনো মোছা যাবে না। তারপর অহনা রিফাতের কাছ থেকে জিনিসপত্র নিয়ে টাকাগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। আর ওদিকে রিফাত প্রায় মাঝে মধ্যেই খেয়াল করলো যে অহনা তার স্বামী সহ মেয়েকে নিয়ে এসে তার দোকান থেকে জিনিসপত্র কেনে, কিন্তু কখনোই সে তার সাথে কোনো প্রকার কথা বলতো না। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে অন্য একটা ছেলের সাথে সংসার করতে দেখে রিফাতের মনে কষ্টের আগুন যেন আরো দ্বিগুণ হয়ে জ্বলতে লাগলো। তাই রিফাত এবার বাড়িতে এসে একটা সিদ্ধান্ত নিল যে সে আবার পাসপোর্ট বানিয়ে বিদেশে যাবে, কারণ তার চোখের সামনে নিজের প্রিয় মানুষ অন্য একটা ছেলের হাত ধরে সংসার করবে এটা সে কখনোই মেনে নেবে না বা নিজের চোখে দেখতে পারবে না। এসে বাবা মায়ের দোয়া নিয়ে চলে গেল বিদেশে। আর বিদেশে পৌঁছে সে প্রত্যেক মাসে যা ইনকাম করতো তার অর্ধেকটা বাড়িতে পাঠাতো আর অর্ধেকটা নিজে খরচ করতো। কিন্তু বিষয়টি হচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস রিফাত বিদেশে থাকে আর কখনো বাড়িতে আসার কথা ভুলেও মুখে নেয় না। এভাবেই দেখতে দেখতে চলে গেল প্রায় 20 বছর। একদিন হঠাৎ খবর এলো রিফাতের বাবা মা মারা গিয়েছে। হঠাৎ করে খবর আসার কারণে রিফাত দেশে আসতে পারলো না। এরপর আরো 5 বছর পর রিফাতের মাও মারা গেল। কিন্তু মায়ের মৃত্যু ডিউটি পাতার দেখতে পেল না। এবার দুনিয়াতে রিফাতের বাবা মা কেউ আর বেঁচে নেই। তাই রিফাত একটি সিদ্ধান্ত নিল যে সে চিরকুমার হয়ে ওই সুদূর প্রবাসেই থাকবে। এরপর রিফাত সারা জীবনের জন্য বিদেশে থাকতে শুরু করলো। সে কখন আর দেশের কারোর সাথে কোনো যোগাযোগ করেনি বা দেশে আসার কথা তার মনে আর পড়ে না। আসলে যে দেশে ভালোবাসা নেই, ভালোবাসার মানুষ নেই, সেই দেশে গিয়ে কেয়ার করব, তাই একটা সিদ্ধান্ত নিলাম সারা জীবন এই প্রবাসী থেকেই কাটাবো। আর যদি কখনো মরণ হয় তাহলে হয়তো আমার পাসপোর্ট দেখে আমার লাশটা দেখে পাঠিয়ে দিতে পারে। এখনও মাঝে মাঝে অনেক কষ্ট হয় অহনার জন্য, কিন্তু কিছু আর করার নেই, সব কিছু হাতের বাহিরে। তাই নিজেকে আর কোনো প্রকার কষ্ট না দিয়ে যে কয়েকদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি, কাজকাম করে কিছু উপার্জন করে নিজের মতো করে নিজে বাঁচার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে দেয়, আর এই ভালোবাসা নামক ছলনাটাই মানুষের জীবনকে নরকে পরিণত করে দেয়। আসলে জীবনে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। এটার প্রমাণ হলো এই গল্পের অহনাকে দেখে। এই গল্পের অহনার মতো কিছু মেয়ে আছে যারা কিনা এমন হয় যে যখন তাদের কাছে ভালোবাসার মানুষ থাকে তখন তাদের চাহিদার কোনো শেষ থাকে না, আর যখন চাহিদা পূরণ করতে গিয়ে সেই ভালোবাসার মানুষটি দূরে কোথাও চলে যায় টাকা উপার্জন করার জন্য, আর তখনই সেই মেয়েটি আবার সেই ভালোবাসাকে খুঁজে অন্য একটি ছেলের সাথে হাত ধরে চলে যায়। আসলে এটাই হলো পুরুষ মানুষের জীবন, যে নিজের ভালো থাকার কথা চিন্তা না করে অন্যকে খুশি রাখার জন্য নিজেকে বিলিয়ে দিলেও কখনো কাউকে খুশি করতে পারে না। তো যাই হোক আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজকের এই গল্পটি এখানে শেষ করছি। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘ এতদিন ধরে ভিডিও না দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। ইনশাল্লাহ আশা করি এখন থেকে নিয়মিত এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। আর যারা আশিক প্রিয়াঙ্কার গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।